শুধু পরিণীতা মাকে কিছু বলো না, তার কোনো ক্ষতি করো না। সে আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। আজ আমার জন্য তার কোনো বিপদ হলে পৃথিবীতে আর কেউ কারো সন্তানের দায়িত্ব নেবে না। ওর পারিবারিক নাটক নিজের কাছে রাখ, আর আমার কাজ আমাকে করতে দে। পৃথ্বীরাজ, তুমি 6 মাসের জন্য বাণিজ্যে যাচ্ছ। বাবা, পথে কিন্তু অনেক বিপদ, অনেক চড়াই উতরাই পেরিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার বাণিজ্য সফল হলে তবেই তুমি রাজ মুকুটের অধিকার পাবে। আমি চেষ্টা করব পিতা, রাজবংশের যোগ্য উত্তরাধিকার হয়ে গড়ে উঠতে। দাদাজান, আপনি এত রাতে বাইরে কেন? কি হয়েছে দাদাজান? রাজকুমার পৃথ্বীরাজ, তুমি এত রাতে ঘরের বাইরে কেন? যাও, শাহজাদি কক্ষে একা রয়েছে, তোমার তার সাথে থাকা উচিত। শাহজাদি সারা দিন অনেক ধকল গেছে, ও ঘুমোচ্ছে। কিন্তু রাজ্যের এমন বিপদের মধ্যেও আমাকে কাল চলে যেতে হবে, তাই ঘুম আসছে না। আগামীকাল কি হবে তাই অজানা। দীর্ঘ 6 মাস পর ফিরে এসে আমি সবকিছু আবার আগের মতো দেখতে পারবো তো দাদাজান? রাজকুমার পৃথ্বীরাজ, আমার আদরের কুমার, এসো আমার পাশে এসে বসো। আজ আমরা দুজন সারা রাত গল্প করব। ওদিকে দুঃস্বপ্ন দেখে দাসী শঙ্খমালার ঘুম ভেঙে গেল। সে দ্রুত এলো মহারাজের কক্ষে। এখানে তো মহারাজ নেই, তবে কি আমার দেখা স্বপ্ন সত্যি হয়ে গেল? পাণ্ডুলিপি খুঁজতে আমি এখানে এলাম, কিন্তু শঙ্খমালা মা এখানে কি করছে? ওকে বরং অজ্ঞান করে শুইয়ে দিই, তারপর আমার কাজ সেরে দ্রুত এখান থেকে বেরিয়ে যাব। বাইরে থেকে দেখলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। ইরাবতী পেছন থেকে এসে তার মায়া দিয়ে শঙ্খমালা দাসীকে অজ্ঞান করে চাদর দিয়ে ঢেকে শুইয়ে দিল। আমার কাজ শেষ। প্রাসাদে কেউ ঘুমায় না, কি যে জ্বালা! দ্রুত দেখি কোথায় আছে রাজগুরু সেই পাণ্ডুলিপি। সেটা খুঁজে পেলে পিশাচ আর আত্মারা রাজত্ব করবে। তাদের নাশ করার কোনো উপায় কেউ খুঁজে পাবে না। ইরাবতী অনেক খুঁজেও তেমন কিছুই দেখতে পেল না। কিছুটা এগিয়ে সে একটা পুরনো বই পেল, কিন্তু সে সেটা ছুঁতেও পারল না। এ আমার কি হচ্ছে? আমি কেন এই বইটা ছুঁতে পারছি না? তবে কি এই বইটা বিশেষ করে সুরক্ষিত করা আছে? ইস, এটা পড়ার পর যদি মরতাম কত ভালো হতো। নিজের শক্তির অপচয় করে লাভ নেই, কেউ আসার আগে আমাকে যেতে হবে। ওদিকে তমসার কথা পরিণীতা কিছুতেই ভুলতে পারছে না। তমসার কথা যদি সত্যি হয়, তাহলে তো আজই মহারাজকেও মেরে ফেলবে। কিন্তু আমার কুমার, ও যদি বাণিজ্য পৌঁছতে বাধাপ্রাপ্ত হয়, রাজ্যের কি হবে? না, আমি আর ভাবতে পারছি না। ওদিকে পরিরানী বিশেষ শক্তির জন্য আরাধনা করছে। কার কাছে মনের উথাল পাথাল কথাগুলো বলে আমি শান্ত হব? তুমি এখনো জেগে আছো পরিণীতা? তোমাকে আমি চিন্তা করতে বারণ করেছি। কালই তোমাকে আমি রাজবৈদ্য দিয়ে দেখাবো। তোমার শরীরটা ঠিক নেই পরিণীতা। আমি একবার গিয়ে দেখে আসি পিতা ঠিক আছে কিনা। আমি দেখেই চলে আসবো। আমি জানি প্রাসাদে সবাই বহা তবিয়তে আছে, তবুও তুমি তো আমার কথা মানবে না। তুমিও যাও আর নিজের চোখে দেখে এসো। পরিণীতা মহারাজের কক্ষের দিকে যেতে পা বাড়ালো। আর তখনই সামনে হাজির হলো তমসা। তুই আমাকে কি যেন বলেছিলি? রাজবধূরা রাজ্য আর রাজবাড়ির ঢাল, তারা থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোকে এত চিন্তা করতে দেখে আমার বড্ড আনন্দ হচ্ছে। কি চাস তুই? তোর চাওয়া কোনো দিনই পাওয়া হবে না। তাই বলছি, ভালোই ভালো এখান থেকে চলে যা, নয়তো নিজেকে আর খুঁজে পাবি না। আহারে, আমার তো রাজবধূ পরিণীতার কথা শুনে বড্ড ভয় হচ্ছে। তুই কেন এসেছিস আমার সামনে? পিতার সাথে কিছু করিসনি তো? না রে, এখনো মহারাজকে বাঁচিয়ে রেখেছি। তবে যা করার এবার তোর সাথে করব। তোর এমন অবস্থা করব, তুই নিজে আমার কাছে মৃত্যু প্রার্থনা করবি। তুই শুধু স্বপ্ন দেখে যা, আর আমি আমার মন দিয়ে সংসার সামলাবো আর সবাইকে আগলে রাখবো। এর আবার কি হলো? এত মনের জোরও কোথায় পেল? কে ইন্ধন জোগাচ্ছে? আমাকে জানতে হবে।
তবে তার আগে মহারাজকে নিজের হাতে শেষ করব আমি। কিরে, ভয় পেয়ে পালালি? আয় না, লড়াই কর আমার সাথে। কোথায় গেল সব বড় বড় কথা? এখানে দাঁড়িয়ে কি করছো? চলো পিতাকে দেখে গিয়ে ঘুমোবো। মনে থাকে জানো, আজকাল তুমি আর সেই পরিণীতা নেই জানো। আমি যেন তোমাকে চিনতেই পারি না। আমি একটুও বদলাইনি, এসো তো। ওরা গিয়ে দেখলো মহারাজের বিছানায় মহারাজ ঘুমোচ্ছে। আমার কথা মিলল তো? চলো, এখন পিতাকে বিরক্ত করো না। এটা সত্যি পিতা তো? পিতা কখনো এভাবে কাঁথা মুড়ি দিয়ে তো ঘুমায় না। বাইরে থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবে বৃষ্টি হলো তো, তুমি বড্ড চিন্তা করো। চলো এখন। কিন্তু পরিণীতার সন্দেহ শেষ হলো না। রাজপুত্রকে সে জোর দিয়ে কিছু বলতে পারলো না। তখন ওরা চলে গেল, আর এলো তমসা। পুরনো হিসেব চোকাতে এলাম, কিন্তু যতটা কঠিন শাস্তি দেব বলে ভেবেছিলাম ততটা শাস্তি দেওয়া এই প্রাসাদে সম্ভব নয়। কাল সকালে সবাই যখন মহারাজের লাশ দেখবে, রাজকুমার আর বাণিজ্যে যেতে পারবে না। রাজমুকুটের অধিকার সে পাবে না। ওদিকে সব আমার হবে, আমার। তমসা তার জাদু দিয়ে শঙ্খমালাকে মেরে ফেললো। মহারাজের গল্প শেষ। আজ মহারাজের কাল এসেছিল। কাল সকালে সবার কান্না ভেজা চোখ দেখে আমার যে কি আনন্দ হবে না। যাই, এখন বরং বিশ্রাম নি। ওদিকে মহারাজার রাজকুমারের সাথে যোগ দিল ঈশান। ঈশান, তুমিও ঘুমাওনি? এখন মিষ্টি বাতাসে বসে থাকার মজাই আলাদা। তারপর আপনাদের দুজনের মতো সঙ্গী পেলে তো আর কিছু বলারই থাকে না। কাল রাজকুমার বাণিজ্যে চলে যাবে, মনটা কেমন যেন করছে। সব ঠিক করে এক সুতোয় আমরা বেঁধে রাখতে পারবো তো? তোমার মতো বীর বন্ধু যার আছে তার কোনো ভয় নেই। তোমার কদিন পরেই বিয়ে, নয়তো আমার সঙ্গী করে তোমাকে নিয়ে যেতাম। চিরকাল তোমরা এভাবেই থেকো একসাথে। রাজকুমার, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। রাজ্যের পশ্চিম সীমান্তের জমিদার ইন্দ্রজিৎ তোমার পিতার মিত্র। আমার মনে হয় তুমি প্রথমে সেখানে যাবে। সে এক নামকরা জাদুকর, তুমি গেলে সে খুশি হবে। নিশ্চয় যাবো দাদাজান। আর কোথায় গেলে কি কি দেখতে পারবো, কি কি সংগ্রহ করব, সেগুলো আমাকে বলে দিন। জীবনে যত দেখবে ততই শিখবে। আগে রাজ্যের প্রয়োজনীয় উপঢৌকন নিয়ে এসো, পরে আবার যখন যাবে তখন তুমি সব বুঝতে পারবে। এদিকে ইরাবতী এসে শাহজাদির শরীরে আশ্রয় নিল। এ কি, কুমার গেল কোথায়? ইস, দরজাটাও আটকে দিয়ে গেছে। না, শাহজাদির শরীর থেকে বরং বেরিয়ে পড়ি। ইরাবতী, তুমি এ সময় আমার কক্ষে? তোর কারণে আমাকে সেদিন আগুনে পুড়ে মরতে হয়েছে। আজ আমি তোকেও শেষ করে ফেলবো। তুমি মারা গেছো? তাহলে সবার সামনে তোমাকে কেমন করে দেখতে পাওয়া যাচ্ছে? সব পিশাচিনীর মায়া। আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। আমাকে মেরে ফেলার চরম মূল্য দিতে হবে তোকে। আমি কিছুতেই তোকে ছাড়বো না। তুমি আমাকে মিথ্যে বলে কেন ভয় দেখাচ্ছ? নিজের কক্ষে যাওয়ার বিশ্রাম নাও, তোমাকে এসব মানায় না। ইরাবতী তখন তার পোড়া রূপ নিয়ে হাজির হলো। দেখ কি হাল করেছিস তুই আমার, দেখ। সেদিন মরার কথা ছিল তোর, বিদেয় হতে তুই চিরকালের মতো এই প্রাসাদ থেকে আর রাজকুমারের জীবন থেকে। কিন্তু সেদিন মরতে হয়েছে আমাকে। কিন্তু বারবার তো আমি তোকে ছেড়ে দেব না। তুমি এক্ষুনি চলে যাও, মৃত্যুতেই সব শেষ, তারপরে আর কিচ্ছু হতে পারে না। হয়, এমন অনেক কিছুই হয়। তুই শুধু তৈরি থাকিস, তোকে আমার হাতেই মরতে হবে। আমি মৃত্যু নিয়ে হাজির হব তোর সামনে। অনেক যন্ত্রণাকর মৃত্যুর জন্য তৈরি থাক। আর একটা কথা, আমি যে মরে গেছি এমন কথা যদি তুই কাউকে বলিস তবে তাকেও মরতে হবে। ওদিকে সকাল হয়ে গেল। রাজকুমারকে বিদায় জানাতে এসেছে প্রাসাদের সকলে। ইরাবতী, তোমার জন্য কি কি নিয়ে আসতে হবে যদি কিছু বলো তো এনে দিতে পারি। শুনেছি পশ্চিমের প্রাসাদ বাড়িতে আছে কাজল দিঘি। সেই দিঘির পদ্ম কখনো শুকায় না।
অমন 113টি পদ্ম যদি আমি পেতাম। বেশ, আমি চেষ্টা করব তোমার জন্য 103টি পদ্মফুল নিয়ে আসতে। 113টি পদ্ম শুনেছি অশুভ আত্মাদের নৈবেদ্য দেওয়া হয়। ইরাবতী 113টি পদ্ম ফুলই কেন চাইলো? সাজাদির আবার কি হলো? ও কেমন ভয় পেয়ে আছে মনে হচ্ছে। ও কি তমসাকে দেখতে পেয়েছে? মা, আমি চলি। ঘাটে মাঝিরা আমার অপেক্ষা করছে। তুমি সহ সকলে সাবধানে থেকো। আসি। তমসা তো বলেছিল কাল রাতেই মহারাজকে ও শেষ করবে, কিন্তু মহারাজ তো এখানে। তবে কি আবারও বিফল হলো? তোমার দেরি হচ্ছে রাজকুমার, তুমি আমার সাথে এসো। সাবধানে থেকো রাজকুমার। কুমার, তোমার যাত্রা সফল হোক। তুমি যোগ্য হয়ে ফিরে এসো। আমরা সকলে তোমার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, এবার ইরাবতী শাহেজাদের সাথে কি করবে? পরিরানী কি পারবে তার ধ্যানে সফল হয়ে অশুভ শক্তিকে হারাতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।